দর্শক, আজকে আমি শুরু করছি, সূচনাকে আজকে শুরু করতে আমি দিচ্ছি না। সবাইকে স্বাগত জানাচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলায়। আপনাদের সাথে আছি আমি নীল মাহবুব। এবং যেহেতু সূচনা নিজের নাম নিজেই বলতে পছন্দ করে, যদিও আমি বারবার সূচনা বলে নামটা বলে দিচ্ছি, তারপর পুরো নামটা বলো। তোমার পুরো নাম কি? আমার পুরো নাম জিনিয়া কবির সূচনা। নীলে, তুমি এতদিনও এটা জানো না? না, যেহেতু তুমি তোমার নাম প্রতিদিনই জানতে চাও, এই কারণে আসলে জেনে নিলাম যে তুমি তোমার নামটা আসলে ঠিকঠাক জানো কিনা। যাই হোক, বইমেলা আজকে কেমন দেখতেছো সেটা বলো। নীল, বইমেলা এবার শুরু থেকেই জমে উঠেছে, শুরু থেকেই ভিড় আছে এবং যত সময় গড়াচ্ছে তত আমি মানুষের হাতে বই দেখতে পাচ্ছি। এটা আমাকে ভীষণ আনন্দ দিচ্ছে। মানুষ এতদিন তো তালিকা প্রস্তুত করছিল, বা যারা বই প্রকাশনা এবং প্যাভিলিয়নগুলোতে ছিল, প্রকাশকরাও বলেছেন যে বিকিকিনির গল্পটা তেমন জমে ওঠেনি, ভিড় বাড়লেও। তবে এখন কিন্তু তাদের মুখে হাসি ফুটেছে, কারণ এখন মানুষ তালিকা মিলিয়ে বই কিনছেন এবং সবার হাতেই কিন্তু আমি দেখেছি কোনো না কোনো বইয়ের প্যাকেট রয়েছে। এবং গতকালের একটি বিষয় যদি বলতে চাই, যে গতকাল একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল এই বইমেলায়, কিন্তু সেটি কেটে গেছে। এবং আমরা চাই না যে বইমেলায় এমন ধরনের বিশৃঙ্খলা হোক, কারণ বই হচ্ছে আত্মার অক্সিজেন, এবং সেই অক্সিজেনে আমরা বইয়ের সুঘ্রাণ পাই এবং সেই সুঘ্রাণে আমরা মেতে থাকতে চাই। কোনো বিশৃঙ্খলার সুঘ্রাণ আমরা আসলে এই বইমেলায় চাই না। এবং আমরা যেহেতু বইমেলায় আমাদের সাথে একজন সাংবাদিক আছেন, এবং সাংবাদিকের পরবর্তী যে পরিচয়টা তার, সেটি হচ্ছে লেখক। আমরা তো প্রতিদিনই বইমেলার দিনলিপি জানাই। আজকে জানাতে চাই আমরা কাঁটাতারের ডায়েরি। এই বইটির নাম হচ্ছে কাঁটাতারের ডায়েরি, এবং আমাদের সাথে আছেন নাহিদ হোসেন। প্রথমে বলি, আগে সাংবাদিক নাকি লেখক? নিঃসন্দেহে সাংবাদিক, মানে লেখক তো আমি না মূলত, কারণ এই বইটাও তো আসলে হ্যাঁ, এটা একটা বই, কিন্তু এটা আমার সেই সাংবাদিকতারই বই। আমার সাংবাদিকতা করতে গিয়ে যে কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার বই, এবং সেটি মূলত সীমান্ত কেন্দ্রিক। যেটি আপনারা জানেন, সুতরাং খুব ভালো করে জানেন আপনারা যে সীমান্ত কেন্দ্রিক রিপোর্টিংয়ে আমার একটু বরাবরই আগ্রহ বেশি, এবং বেশ কয়েকটি কাজও করার সুযোগ সৌভাগ্য হয়েছে, এবং চ্যানেল 24-এ একটা বড় সময় আমার কেটেছে। তো সেই মূলত সেই সীমান্ত কেন্দ্রিক রিপোর্টিংয়ের একটা বড় অভিজ্ঞতা থেকে এই বইটি লেখা। আচ্ছা, এই যে বলছিলেন যে সীমান্ত কেন্দ্রিক রিপোর্টিং, সেই সময়টাতে কি রিপোর্ট করতে গিয়ে এই ডায়েরি তো আমরা সাধারণত প্রতিদিন লিখি, তখন লেখা নাকি এটা পরবর্তীতে এসে লেখা? না, এটা তখন লেখা না। প্রথমত এইটা তো স্বীকার করতে হবে, আমি একটু আগে নীলভের সাথে গল্প করছিলাম যে সব রিপোর্টারের আসলে এই অভ্যাসটা থাকা উচিত, যে রিপোর্টিং করতে গেলে আপনি হয়তো 10 জন মানুষের সাথে কথা বলেন, 2 জন মানুষের কথা রিপোর্টে থাকে, বাকি 8 জনের কথা সেই রিপোর্টটা প্রচার হওয়ার পর ভুলে যান। কিন্তু ওই 8 জন মানুষের গল্প থাকে, সে এই গল্পটা যদি রিপোর্টার একটু নোট রাখে, তাহলে একটা সময় গিয়ে সেটা কাজে লাগে। যেটা ধরেন আমি এই বইটা লিখতে গিয়ে খুব ভালোভাবে ফিল করছি, যে মানে আমি সেই 2015 সালে যখন ছিটমহল কভার করতে গেছি, তখন তো আমি জানতাম না আমি 2024 সালে সেই বইটা লিখবো। কিন্তু আমি যখন লিখতে গেলাম তখন আমার অনেক কিছু রিকল করতে হয়েছে, মেমোরির উপর প্রেশার দিতে হয়েছে, আমার অনেকে ফোন করতে হয়েছে, ভাই ওই আমরা কই যেন ছিলাম, কোন হোটেলে ছিলাম, কোন রাস্তা দিয়ে গেছিলাম। ফলে এই তথ্যগুলো, এই গল্পগুলো যে একটা রিপোর্টার নিজের সংরক্ষণে রাখে, কোনো কিছু না ভেবেই, কোনো উদ্দেশ্য ছাড়াই, তাহলে একটা সময় গিয়ে কাজে লাগবে। এই সেটা বই হোক কিংবা নিজের দলিলের জন্য হোক। আর একটা রিপোর্টারের কাছে তো অনেক গল্প জমা হয়, সেই গল্পগুলো সমাজের দলিল, সেই গল্পগুলো রাষ্ট্রের প্রয়োজন হয়, মানুষেরও প্রয়োজন হয়। এবং আপনি এই মুখবন্ধে একটি কথা বলছেন যে এটি শুধুমাত্র সাংবাদিকতার গল্প না, এটা মানুষেরও গল্প। কোন মানুষের গল্পগুলো আসলে এখানে উঠে এসছে? দেখেন, আমার এই বইটা সীমান্ত কেন্দ্রিক বই, সীমান্ত কেন্দ্রিক রিপোর্টিং এর নানান অভিজ্ঞতার বই, কিন্তু এই গল্পগুলোর মূল কেন্দ্রে তো মানুষ। আমি প্রথম যে অধ্যায় ছিটমহলের কান্না, সেই ছিটমহলের যে বদলে যাওয়া বাস্তবতা, সেটি আপনারা সবাই জানেন। 68 বছরের একটা বঞ্চনার ইতিহাস ছিল। তো আমি ছিটমহল প্রায় 4 বার গিয়েছি নানান সময়, এবং লম্বা সময়ের জন্য থেকেছি। যারা একটা লম্বা সময় 68 বছর তারা নিজ ভূমে পরবাসে ছিলেন। ধরেন কার্যত তার ভূমিটা ভারতের, কিন্তু তার চারদিকে বাংলাদেশের ভূমি। ফলে তার যে এই যে একটা আইডেন্টিটি ক্রাইসিস এবং রাষ্ট্রের কাছ থেকে কোনো রকম সহযোগিতা না পাওয়া, কারণ সে তো এই দেশের মানুষ না। আমার আইন, আমার নিরাপত্তা বাহিনী তার উপর কোনো ধরেন কোনো কিছুর এখতিয়ার রাখে না। এই যে একটা ইনসিকিউরিটি, এইটা থেকে 68 বছর লেগেছে তাদের বেরোতে। ফলে তাদের মধ্যে একটা অনাবিল আনন্দ ছিল। আবার একই সাথে প্রায় 1000 মানুষ যারা ওই আইন অনুযায়ী বাংলাদেশ থেকে ছেড়ে ভারতে চলে গিয়েছিলেন, তাদের আপনি ভাবেন যে আপনার জন্মভূমি আপনি ছেড়ে যাবেন, এবং আপনি যেই মুহূর্তে জন্মভূমিটি ছেড়ে যাচ্ছেন সেই মুহূর্তে আপনার জন্মভূমি আপনার কাছে বিদেশ। এই যে একটা কষ্ট, সেই কষ্টের কথা ওই বইয়ের মধ্যে আছে। ফলে ওই জন্য আমি বলেছি এটা মানুষের গল্প। এবং আপনি বলছিলেন যে ছিটমহলের যে কান্না আপনি কথা বললেন, এটি কোনো জনপদের কিংবা জনগোষ্ঠীর কান্না না, এটি ইতিহাসের কান্না। এটি ইতিহাসের কান্না, এটি মানুষের কান্না নয়, এটি কোনো জনগোষ্ঠীরও কান্না নয়, এটি নিঃসন্দেহে ইতিহাসের কান্না। এবং সেই ছিটমহলের বাস্তবতা হয়তো মোচন হয়েছে, সেই দুঃখ বিলোপ হয়েছে, কিন্তু এটি বছরের পর বছর জুড়ে থাকবে, ইতিহাসে থাকবে। এবং নাহিদ হোসেন যেমনটি বলছিল যে আমরা একসময় কিন্তু আসলে সহকর্মী ছিলাম এবং একই চ্যানেলে আমরা আসলে কাজ করতাম। এবং আপনি বলছেন যে 2.5 মিনিটের গল্প আপনার মুখবন্ধের শুরুতেই আছে। আমরা আসলে যে স্টোরিগুলো করি, যে নিউজগুলো করি, প্যাকেজগুলো করি,
করি 2.5 মিনিটের মধ্যে আমাদেরকে এটি শেষ করতে হয়, আবার অনেক ক্ষেত্রে তার থেকেও কম। কিন্তু এই যে 2.5 মিনিট গল্পের পেছনে কত ত্যাগ, তিতিক্ষা এবং কষ্ট থাকে, খুব সংক্ষেপে যদি একটু বলেন যে কথাগুলো এই বইতেও আসলে উঠে এসেছে। না, সেটাই আমি লিখেছি। আপনি দেখবেন আমার ফ্ল্যাপের প্রথম যে আমি লেখাটি লিখেছি, লেখকের বয়ান, সেটা শিরোনাম হচ্ছে 2.5 মিনিটের বাইরে। একটা রিপোর্ট তো আমরা 2-2.5 মিনিট 3 মিনিট করি, ধরেন যত বড় ঘটনাই ঘটুক। টেলিভিশন তো একটা সারফেস লেভেলে খুব জিস্ট ইনফরমেশনের গল্প, মানে রিপোর্ট। কিন্তু আপনি হয়তো প্রতিদিন 100 মানুষের সাথে কথা বলছেন, আপনি রিপোর্ট করছেন হয়তো 5 জন মানুষের গল্প নিয়ে, বাকি 95 জন মানুষের যে গল্প সেটা আপনি বলা হয়ে ওঠে না। আবার একটা রিপোর্ট প্রচার হয়ে গেলে আরেকটা রিপোর্ট ঝাঁপিয়ে পড়ছেন, আগের সেই 95 জন মানুষের গল্প আপনি ভুলে যান। ফলে সেই 2.5 মিনিটের বাইরে যে গল্পগুলো ছিল সেই গল্পগুলো আমি একটু সংকলন করার চেষ্টা করেছি। এটিতে কোনো সাহিত্য মান নেই, এটি একদম নিছক আমার অভিজ্ঞতা, আমার একটা ছোট্ট ক্যারিয়ারের কিছু গল্পের সমাহার। নীল, আমি একটা প্রশ্ন অবশ্যই করতে চাই, যে সেটা হচ্ছে যে আমি আপনাকে আগে ওই প্রশ্নটি করতাম যে সীমান্ত নিয়ে আপনারা তো আগ্রহ কেন, সেই প্রশ্নে আমি যাব না। আমি যেটা জানতে চাই যে কাঁটাতার পেরোনো বা কাঁটাতারে দাঁড়িয়ে রিপোর্ট করাটা কতটা কঠিন, নাকি এই যে কাঁটাতারের ডায়েরি বইয়ে লিপিবদ্ধ করা এটি কঠিন ছিল? কোন যাত্রাটা বেশি কঠিন মনে হচ্ছে? না, রিপোর্টিং করার যে কষ্ট সেই তুলনায় তো লেখাটা কোনো কষ্ট না। মানে এইটা তো আমার নতুন করে আসলে তৈরি করতে হয় নাই, আমার মাথায় তো ছিল সব, আমি শুধু এটা লিখেছি কাগজে কলমে। একটা সমস্যা যেটা আমার হয়েছে, আমি টেলিভিশনে দীর্ঘদিন কাজ করি, ফলে আমরা ওই যে বললাম না 2-2.5 মিনিট সেই 150-200 শব্দের রিপোর্ট, কিন্তু এখানে তো কয়েক হাজার শব্দ, প্রায় 25-26 হাজার শব্দ লিখতে হয়েছে। ফলে এই বড় করে ডিটেলিং লেখাটা টেলিভিশন রিপোর্টারদের জন্য একটা কষ্ট হয়, সেটা আমি ফেস করেছি। তবে রিপোর্টিং করতে যাওয়ার কষ্ট তো অসামান্য। সেই আপনি এই বইটার গল্পগুলো পড়লে হয়তো বুঝতে পারবে যে ধরেন গরু পাচারের গল্প রিপোর্ট করতে গিয়ে আমাকে কতটা ঝুঁকি নিতে হয়েছে, কিংবা আরাকান আর্মির সাথে আমার যোগাযোগ করতে গিয়ে কতটা বেগ পেতে হয়েছে। তাদের সেই আরাকান আর্মির প্রধানের একমাত্র টেলিভিশনের সাক্ষাৎকার এখন পর্যন্ত আমার করা। ফলে সেই যোগাযোগগুলো স্ট্যাবলিশ করা, মানুষের রিপোর্টার তো ট্রাস্ট ইস্যু আছে। একজন আননোন কিংবা খুব লুকিয়ে আছেন এমন মানুষ আমাকে কেন ট্রাস্ট করবে? ফলে এই ট্রাস্ট বিল্ডিং এর যে স্ট্র্যাটেজি, সেটা অবশ্যই লেখার চেয়ে অনেক কঠিন। কিন্তু যখন সেই রিপোর্ট অন এয়ার হয় তখন সেই কষ্টগুলো আসলে গায়ে লাগে না। শেষ একটি প্রশ্ন আমি করতে চাই, সেটি হচ্ছে যে আপনি উৎসর্গ করেছেন বিজিবির অকুতোভয় সৈনিক দলকে, এবং সেখানে আপনি একটি লাইন লিখেছেন, বাস্তবতার ছাঁকনিতে মন্দটুকু ছেটে ফেললে, এই যে মন্দটুকু যদি বাস্তবতার ছাঁকনিতে আসলে ছেঁকে ফেলা যায় কতটা ভালো হয়। আমি এটি মনে প্রাণে বিশ্বাস করি এবং চাই বলেই তো এটি লিখেছি। দেখেন, ভালো মন্দ মিলিয়েই তো আমাদের রাষ্ট্র, সমাজ, আমাদের পৃথিবী। আপনি মন্দ কখনো পৃথিবী থেকে সমূলে উৎপাটন করতে পারবেন না। ভালো মন্দ থাকাটাই পৃথিবীর সৌন্দর্য, দিন রাত থাকাটাই তো একদম সামগ্রিকভাবে এই 24 ঘন্টার সৌন্দর্য। আমরা বাস্তবতার ছাঁকনিতে যতটুকু ছেটে ফেলা সম্ভব ততটুকু যদি ছেটে ফেলতে পারি, আর ভালোটুকু যদি আমরা পারসিভ করতে পারি কিংবা নিজের ভেতরে ধারণ করতে পারি, তাহলে পৃথিবীটা আরো অনেক সুন্দরভাবে ধরা দেবে আমাদের সবার কাছে। ধন্যবাদ। এবং যেতে যেতে একটি কথা বলতে চাই যে এই যে কাঁটাতারের ডায়েরি, যেখানে কাঁটাতার লেখাই আছে আসলে রক্তের রং দিয়ে, অর্থাৎ রক্তাক্ত একটি কাঁটাতার। আমরা চাই পরবর্তী বইমেলায় যেন এই কাঁটাতারের ডায়েরি আবারও আসুক, দ্বিতীয় খণ্ড, এবং সেখানে যেন কাঁটাতারে আর রক্তের দাগ না থাকে। ধন্যবাদ আপনাকে নাহিদ হোসেন, ভালো থাকবেন। অনেক ধন্যবাদ এই বইটি আপনার জন্য, এই বইটি আপনার জন্য। ধন্যবাদ, দারুণ, ধন্যবাদ। দারুণ। বইমেলায় আসলে এরকম বই আসলে পাওয়াই যায়, এবং বই পেতে কিন্তু ভীষণ রকম ভালো লাগে। এবং আমাদের সাথে আরো একজন লেখক আছেন, তার সাথে একটু কথা বলতে চাই। তার নতুন একটি বই এসেছে এবার বইমেলায়, মুক্তিযুদ্ধে বিদেশি বন্ধুরা, ডক্টর মোহাম্মদ জহুরুল ইসলাম। এই যে বিদেশি বন্ধুদের কথা লিখেছেন, এই বইটিতে আসলে কতজন বিদেশি বন্ধু আছে? প্রায় 200 জনের মতো বন্ধু আছে, কিছু অর্গানাইজেশনের নাম আছে, এবং বিশেষ করে পাকিস্তানি কিছু বন্ধুরাও আছেন যাদের অবদান আমাদের মুক্তিযুদ্ধে রয়ে গেছে। তারা আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে ত্বরান্বিত করতে, এদেশের স্বাধীনতাকে ত্বরান্বিত করতে তারা কিন্তু কাজ করে গেছেন, লিখেছেন, মিছিল করেছেন, স্মারকলিপি দিয়েছেন। এসব অনেক বন্ধু এরকম পাকিস্তানেও রয়ে গেছেন, তাদের বিবরণ কিন্তু এই বইয়ে, অর্থাৎ এই গ্রন্থে রয়ে গেছে। মানে সূচনা, যে দেশের সাথে আমরা যুদ্ধ করেছি সেই দেশের কিছু মানুষও আপনি বলছেন যে এই দেশের মুক্তিযুদ্ধে বন্ধু হয়ে উঠেছে। হ্যাঁ, অবশ্যই। যেমন খান আব্দুল গাফফার খানের ছেলে জ্যেষ্ঠ খানওয়ালি খান রয়েছে, মীর ওয়াসির, ফয়েজ আহমেদ ফয়েজ লেখক এবং জার্নালিস্ট, এবং তিনি কবিও, সুন্দর কবিতা লিখেছেন ওই সময় মুক্তিযুদ্ধের পক্ষে এবং স্বাধীনতার পক্ষে লিখেছেন। তারপরে আসমা জাহাঙ্গীরের বাবা, আপনি তিনিও অনেক ভূমিকা রেখেছেন।
মাস্টার খান গুল তিনিও ভূমিকা রেখেছেন এবং বেগম নাসিমা আক্তার যিনি কমিউনিস্ট পার্টি ন্যাশনাল কমিউনিস্ট পার্টি করতেন তিনিও কিন্তু ভূমিকা রেখেছেন। সো বলাই যায় যে পাকিস্তানে ওই সময় কিন্তু বাংলাদেশের গণহত্যা, বাংলাদেশের নারী নির্যাতনের বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ উঠেছে এবং বিশেষ করে যে এই দেশে যে স্বাধীনতা দরকার তারাও কিন্তু বলে গেছেন এবং স্বাধীনতার পক্ষে কাজ করে গেছেন। এই গ্রন্থে সেই বিষয়গুলো কিন্তু আমি তুলে এনেছি। আচ্ছা, এই যে 24-এর গণ অভ্যুত্থান গেল, মানে সেই বিষয়গুলো কখনো আপনার বইতে উঠে আসবে কিনা? হ্যাঁ, আমার ইচ্ছা আছে যে 24-এর গণ অভ্যুত্থানেও যে ডকুমেন্টারি যে ঘটনাগুলো সেই ঘটনাগুলো এবং বিভিন্ন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের তথ্য এবং অন্যান্য তথ্যগুলো সমন্বিত করে যদি একটা ইতিহাস নিয়ে আসা যায় 24 পর্যন্ত, একদম 71 থেকে 24 পর্যন্ত, সেটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে সূচনা আছে আরেকজন লেখকের সাথে আমি দেখতে পাচ্ছি, তার সাথে গল্প আড্ডায় মেতে আছে। সূচনা, যদি একটু জানাও আমাদেরকে। আমি যে বইটি এই মুহূর্তে আমার হাতে দর্শক, সেটি একটি নিউরো থ্রিলার এবং আমার এটার মুখবন্ধে যে লেখা সেটি পড়েই কিন্তু আমার বেশ আগ্রহ হলো। এটি একটি সাইকো থ্রিলার এবং বেশ অদ্ভুত একটি গল্প দিয়ে এটি শুরু। আমি একটু প্যাসিভ আপনার কাছ থেকে অল্প করে এই থ্রিলার সম্পর্কে জানতে। আসলে আমরা তো নানা ধরনের থ্রিলার পড়ে থাকি বা জানি, কিন্তু আমি বলি এটিকে বাংলাদেশের প্রথম নিউরো থ্রিলার। আসলে আমরা একটি সময়ে গিয়ে, একটি বয়সে গিয়ে সবাই এক ধরনের শূন্যতা অনুভব করি। এই যে 40-এর চৌকাঠে গিয়ে আমাদের যে মনে হয় সফলতাগুলো মনে হয় নেই, আমরা মনে হয় সব অপাঙ্কিয়, মূল্যহীন পরিবার, কর্মস্থলে, এটাকে একটা সিনড্রোম বলে, এটাকে বলা হয় ইম্পোস্টার সিনড্রোম। হ্যাঁ, এই অনেক বিখ্যাত মানুষ এটিকে ভুগতেন। তো এইখানে যে ক্যারেক্টার, সে আসলে ওই ধরনের একটি সমস্যায় ভোগে এবং সে সব সময় নিজেকে প্যাসিভ ভাবতে শুরু করে। হ্যাঁ, এই জন্য বাকিটা আসলে দর্শক নিজেই বইটা পড়ে বুঝে নেবে পাঠকেরা, এবং এই সময়ের জন্য কিন্তু এই বইটি খুবই প্রাসঙ্গিক। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমাদের আসলে সময় কম, না হলে আমরা আরো কথা বলতাম, আরো গল্প করতাম। তবে নিশ্চয়ই এই বইয়ের গল্পগুলো নিয়ে আবার পরবর্তী আয়োজনে আমরা ফিরে আসবো আগামীকাল। তবে এই মুহূর্তে আমাদের শেষ করতে হচ্ছে। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি মিনিস্টার ফ্রিজ বর্ণমালার বইমেলা থেকে।